আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাইশা রিমি জেনেসিস টিমের জেনেসিস অ্যাফিলিয়েট টিমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের এই সেশনটিতে। আমাদের আজকের এই সেশনটি হচ্ছে একজন সফল মায়ের গল্প। আমি বলবো আহ এই, তার এমার্জেন্সি পার্ট ওয়ান পরীক্ষা আপু আহ যেই অবস্ট্রাকলটা গিয়েছে একজন মা হিসেবে আপু আসলে ওই সময়টা থেকে কতটুকু আমাদের জেনেসিসি আর আউটলেয়ার টিমের পক্ষ থেকে কতটুকু হেল্প পেয়েছেন, বা আপু এই সময়টা থেকে এত কষ্টের একটা সময় বলবো, মানে এই সময় আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, পড়াটা আসলে কিভাবে গুছিয়েছেন, নিজেকে প্রিপেয়ার করেছেন এত বড় একটা ডিগ্রির জন্য, না আসলে আপু কিভাবে সময় বের করেছেন, সেই সবকিছু আমরা আজকে আমাদের আপুর কাছ থেকে জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন আপু, ডক্টর রিজওয়ানা আপু। আম, আপু আপনি যদি হ্যাঁ, বলতেন আসলে আপনার এই পিরিয়ডটা কেমন গিয়েছে, আপনি প্রিপারেশন ক্ষেত্রে কি কি আপনি অবস্টাকেল ফেস করেছেন, আপনাকে জেনেসিস টিম আর কি আসলে কিভাবে হেল্প করেছে, পুরো টিম আসলে আর কি। আপু যদি বলতেন। আসসালামু আলাইকুম আপু। আপু ওয়ালাইকুম আমার কথা আসসালাম, শোনা কেমন যাচ্ছে আছেন? ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম আপু। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মেন্টর। আমি আপনাকে খুব অল্প দিন পেয়েছি, বাট প্রথমে ধন্যবাদ আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং জেনেসিসকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, যাতে করে আমি আমার জার্নিটা আরো অনেক মেয়েদের সাথে মায়েদের সাথে শেয়ার করতে পারি। কিংবা যারা ভাইয়ারাও এমআরসিওজি পার্টন দিবেন সবার সাথেই, মানে আমি যাদের কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি এরকম যেন একটা কিছুতে অংশগ্রহণ করতে পারি। তো প্রথমেই আপু, সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ যে আমি অবশেষে আমার এই জার্নিটা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এবং তারপরে আমার পরিবারের সবাইকে, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, সবাইকে অনেক ধন্যবাদ আপু। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার জার্নিটা শুরু হয় সেটা হলো যে আমি তো 2 বছর আগে এমআরসিওজি পার্ট ওয়ানে লং ব্যাচে ভর্তি হয়েছিলাম 2024 সালের জুলাইতে জেনেসিসে। তো তারপরে আমি 6টা মাস খুব সুন্দর লাইভ ক্লাস করলাম, সবকিছুই মানে শেষ করেছি এবং বুকিং দিয়েছিলাম। কিন্তু আমি বাংলাদেশে সিটটা পাইনি তখন। প্রথম দিন হচ্ছে বাংলাদেশে সিট না পেয়ে আমি হলো নেপাল বুক করেছিলাম। তো আমার হাজবেন্ডের এনওসিটা, আমার হাজবেন্ড যেহেতু সরকারি জব করে, ওকে ছাড়া তো আসলে আমার যাওয়া পসিবল ছিল না। তো ওর এনওসিটা না হওয়ার জন্য আমি আবার হচ্ছে ক্যান্সেল করে দিই। এরপরে ঠিক মানে সব পরীক্ষার্থীর মতো আমারও টার্গেট ছিল যে আচ্ছা ঠিক আছে, ওইটা হলো না, আল্লাহর একটা ইশারা, আমি 6টা মাস পরে হলো আবার জয়েন করি। তো এর মধ্যে আমার এই প্রেগন্যান্সিটা আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আসে। তো তারপরও আমি আসলে পিছিয়ে পড়িনি, আমি তখনও এক্সাম ব্যাচ এবং রিকল ব্যাচে দীপু আপুর সাথে কথা বলে ভর্তি হয়েছি। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে অনেকেই হয়তোবা জানেন, আমার কাছের মানুষজন, যে আমার এই প্রেগন্যান্সিটা একটা কমপ্লিকেটেড প্রেগন্যান্সি ছিল। আমার হিস্ট্রি অফ থ্রেট এন্ড অ্যাবর্শন ছিল। এবং সেটা হলো একদমই জুন মাসে, মানে সরি, মে মাসে। তো তখন আমার আসলে চাইলেও আমার 3 মাস না শেষ হওয়ার আগে আমি জার্নি করতেও পারতাম না। তো এটা আমার পক্ষে মানে ওই টাইমে আমার জন্য এটা অনেক বড় একটা টার্নিং ডিসিশন ছিল যে আমি আসলে মানে কি করব, আমার বুকিং হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু জুলাই 2025 সেশনে একদম প্রথম 6:30টার দিকে ঢাকাতেও বুক করতে পারি আর কি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি বুকিং নিয়ে। এবং ওই টাইমে আমি প্রেগনেন্টও। তো এই তো তখন আর কি আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার আমার বাচ্চাটা লাইফটা আগে চুজ করা উচিত। আমার প্রেগনেন্সিটা আল্লাহর অশেষ বড় একটা রহমতের জিনিস ছিল। তো আমি যখন 2 সপ্তাহ পরে হার্টবিটের, মানে প্রথমে আমার বাচ্চাটার হার্টবিটও আসেনি, মানে আমি কি পরিমাণ মেন্টাল প্রেসারে ছিলাম শুধুমাত্র দীপু আপুকে জানিয়েছিলাম আমি, এবং আমার ওই টাইমের একজন শ্রদ্ধেয় বড় আপু ডক্টর এলিন আপুকে জানিয়েছিলাম। তো 2 সপ্তাহ পরে যখন আমি আল্ট্রাসাউন্ড করি, হার্টবিট আসে, বাট আমার পেরিস্যাক কালেকশন ছিল, আপুরা তো সবাই বুঝবেন। তখন আমার মনে হয় যে না, আসলে আই শুড স্টপ। এটা মনে হয় আল্লাহর ইশারা, আমার বাচ্চাটাকে চুজ করা উচিত এবং ওর সেফটিটা সবার আগে দেখা উচিত। তারপর আপু আমি আবারও ক্যান্সেল করি। মানে এটার পরে আসলে আমি ভেঙে পড়ি নাই, কিন্তু অবশ্যই মানে অন্যান্য পরীক্ষার্থীর মতো আমারও তো মনটা খারাপ হয়েছে। মানে যেমন আমি একজন মা, আমি একজন স্টুডেন্টও ছিলাম, সবকিছু মিলে আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম।
আল্লাহর নাম নিয়ে আমি ক্যান্সেল করে দিই যে আচ্ছা যা আছে কপালে কিছু হবে না। আমার ইডিটি ছিল জানুয়ারির 11। তো যেহেতু কমপ্লিকেটেড প্রেগন্যান্সি ছিল, আমার এলএসসিএস করতে হয় হচ্ছে ডিসেম্বরের 18 তারিখে। তো আলটিমেটলি আমার কিন্তু প্রায় 4টা সেশন চলে গিয়েছে এমআরসিওজি। আচ্ছা, তো এখন নর্মালি আমার জায়গা হলে সবাই চিন্তা করবে যে ঠিক আছে আমি তাহলে বাবুর 6 মাস পরে আমি জানুয়ারি 27-এ দিই। কিন্তু ততদিনে আমি তো সবসময় জেনেসিস আউটলেয়ারে, যেমন আজকে আমি একটা সেশন করছি, অন্যান্য আপুদের সেশন গুলো আমি শুনতাম, ইন্সপায়ার্ড হতাম। এর মধ্যে দীপু আপুর সাথে মমিতা আপু, এলিনা আপু, রিমো মোহাম্মদ আপু, কুসুমা শিমু আপু এবং কুমকুম আপু, এই 6জন মানুষের কথা আমি সবসময় কেন বলি যে বাকি মেন্টরদের সাথেও আমার যোগাযোগ ছিল, আচ্ছা ডক্টর মিথিলা আপু অবভিয়াসলি। তো এই কয়জন মানুষের সাথে আমি সবসময় যোগাযোগ রেখেছি এবং তারাও আমাকে কখনো ভুলে যাননি। মানে এই যে 2টা বছর জার্নিতে কিছু মানুষ এদের মধ্যে আমার মেন্টর, কিছু মানুষ আমার কলিগ ছিলেন, মানে আমার কোচিং এর আমার সাথে ভর্তি ছিলেন। তো তাদের সবার প্রতি আমি এত কৃতজ্ঞ যে এই মানুষগুলোর ইন্সপিরেশনে আমার যখন এই যে আমার আজকের সেশনের মতো আমি যখন এরকম একটা সেশন শুনছিলাম জানুয়ারিতে যারা পাশ করেছে, এরপর আমার মনে হলো যে আচ্ছা আমার তো 3 মাস শেষ, আমি তাহলে এখন একটু একটু পড়া শুরু করি, যদি আমার পড়াটা ভালো লাগে তাহলে আমি আবার বুকিং করব। কিন্তু আমি কাউকে এবার আর বলিনি যে আমি পড়া শুরু করেছি বা কিছু, শুধু আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, তাছাড়া আমার 2 ফ্যামিলির কাউকে বলিনি। আমার কোনো বাধা হেল্পিং হ্যান্ডও ছিল না। আমার ফার্স্টের দিকে 3 মাস একটা বাধা হেল্পিং হ্যান্ড ছিল, ওর একটা শারীরিক অসুস্থতার জন্য আমার ওকেও ছুটি দিতে হয়। এবং এটা কেন বলছি স্পেশালি, যে এটা মনে হয় পৃথিবীতে কেউ কল্পনাই করবে না যে আমি পুরো বাসায় 3 মাসের একটা বাচ্চা, জাস্ট 1 ঘন্টার একটা ছুটা বুয়া, আমার হাজবেন্ড জাস্ট সন্ধ্যাবেলা বাসায় আসে, তাও সবসময় ওকে আসতেও দেওয়া হয় না, ওর পোস্টিং এক জায়গায়, আমার বাসা ছিল আরেক জায়গায়, শুধুমাত্র উইকেন্ডটা চিন্তা করে আমি আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করে দেই মার্চে। এবং এখানে আমার বাচ্চাটা এতটা টার্নিং পয়েন্ট ছিল, আলহামদুলিল্লাহ। আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে ওকে আমি কোনো স্ক্রিন টাইম দিব না, ছোট বাচ্চা হোক বড় হোক যেটাই হোক। আমি ওর সাথে কি করতাম, মাঝে মাঝে কোরআন শরীফ পড়তাম বা কোনো একটা গল্পের বই পড়ে পড়ে ওকে শোনাতাম যখন আমি বাসায় একা থাকতাম। তো আমি দেখতাম যে ও আমার মানে শুনতো, মানে ওকে রাখতে যে আমার কোনো অসুবিধা হয়নি এই জিনিসটাতে। তো আমার তখন মনে হলো যে আপু আমাকে কি শোনা যাচ্ছে? আপু আপনাকে শোনা যাচ্ছে আসসালামু না? আলাইকুম। জি আপু। আপু এখন কি কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, আপু আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আপু, তো যেটা বলছিলাম যে আমার বাচ্চার সাথে আমি প্রথম পড়া শুরু করি, মানে এটা কেউ ট্রাস্ট করবে না, আমার আশেপাশে কোনো আপু ছিল না। আমার যদিও পরবর্তীতে যোগাযোগ হয় এইবার সেশনের রাফানা হোসেন আপুর সাথে, যে অনেকে আমার বাসার আশেপাশে ছিলেন, আমি যদি জানতাম তাহলে হয়তো বা তাদের সাথে পড়তে পারতাম। বাট প্রথম আমার স্টাডি পার্টনারটাই ছিল আমার এই ছোট বাচ্চাটা। তো ওর সাথে আমি মাইক্রোবায়োলজি শীট নিয়ে প্রথম পড়া শুরু করি। তখন আমার আস্তে আস্তে মনে হয় যে আচ্ছা আমি তো মনে পড়ছে সবকিছু, সেশন শুনছি, তো ঠিক আছে ওয়াই নট, ও যেহেতু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করছে মাসাল্লাহ, আমি ওকে খাওয়াতে খাওয়াতে ফোনে ছবি তুলে পড়া শুরু করলাম। তখন আমার এই জিনিসটা খুবই কাজে দিয়েছে। হ্যাঁ, আমি ওকে একদম যা শুয়ে শুয়ে খাওয়াচ্ছি কিংবা কোলে নিয়ে খাওয়াচ্ছি, এর মধ্যে আমি ফোনে ওই ছবিগুলো পড়তাম। এরকম করে একটা শীট যখন আমার শেষ হলো, আহ প্রায় 7-10 দিন লেগে গেল একটা ফার্স্ট শীট আমার শেষ করতে মাইক্রোবায়োলজি। তখন আমার মনে হলো যে না আলহামদুলিল্লাহ আমি মনে হয় পারবো। তো এই সাহসটা নিয়ে সাবসিকুয়েন্টলি আমি ফার্মাকোলজি ধরলাম। মিথিলাপুর ক্লাসটা দাগানো ছিল, সবকিছু এরকম করে পড়া শুরু করলাম। এরপরে দীপু আপুকে জানালাম।
প্রায় 2 সপ্তাহ পরে যে আপু আমি এরকম একটা ডিসিশন নিতে চাচ্ছি, আপনি কি বলেন? তখন আপু বললো যে ঠিক আছে, তুমি একদম চুপ করে থাকো, তুমি চুপচাপ দেখো, পড়তে থাকো, আল্লাহ ভরসা। আমি বিশ্বাস করি যে তুমি তখন সবগুলো ক্লাস লাইভে করেছো, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। তুমি যদি আল্লাহর নাম নিয়ে শুরু করো, মানে মায়েদের উপরে আল্লাহর রহমত থাকে, এটা শ্রদ্ধেয় দীপু আপু সবসময় বলেন, আমাদের এফসিপিএস এ ফারি আপু কিন্তু বলেন, আর রিমা আপু এটা রিলেট করতে পারবে। তো এটা সবসময় আমি বিশ্বাস করি যে আল্লাহ মানে আমাদের আমাদের উপর একটা স্পেশাল রহমত থাকে, যে উইদাউট এনি ফিমেল সাপোর্ট, আমি মাস্ট যে আমার সামনে আমার মা ছিল না, আমার শাশুড়ি ছিলেন না, সবাই দূরে যার যার ব্যক্তিগত কারণে, কিন্তু জাস্ট আমি আমার বাচ্চাটাকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমি ওকে জাস্ট ফিট করেছি। এবং আমি শুক্র শনিবার করে রান্না করে রাখতাম, বেশি করে মিল প্রেপ করে রাখতাম। এটাও কেন বলছি, যে অনেক মারা দেখা যায় যে ভাববে যে সংসারে কাজ করে কিভাবে পড়তে হয়। ফোন মানে মানুষ বলে না যে ইলেকট্রনিক ডিভাইসের ভালো দিক আছে খারাপ দিক আছে, তো আপনি এই জিনিসটাকে ভালো দিক হিসেবে না, আপনি ফোনের মধ্যে সব পড়া রাখেন। ফোনের মধ্যে পড়া রাখলে, ফোল্ডার করে রাখলে, আপনি যাই করেন না কেন, আপনি হেডফোনে ক্লাস শোনেন, কিংবা আপনি হচ্ছে ফোনটা নিয়ে আপনি ক্লাসগুলো দেখেন, পিকটোরালটা দেখেন, ইসিজি দেখেন, সিটিজি বা যে কোনো কিছু, ছবি, আমাদের যত কিছু আসে, ম্যাথ গুলা করলেন। তো এইভাবে আমি আর কি প্রিপারেশনটা নিলাম। তারপর বুকিং হলো, আলহামদুলিল্লাহ। বুকিং এও এখানে একটা টুইস্ট ছিল। আমি প্রথমে তো মানে বুকিং এর আগের দিনও শিওর ছিলাম না যে আমি বুকিং দিব কি দেব না। তো গেটওয়ে বা কোনো কিছু আসলে এবার আমার প্রিপেয়ার ছিল না। এবার আমার কাছে মনে হয়েছে যে পুরো আল্লাহ উপর থেকে আমাকে সব ব্যাপারে হেল্প করেছে। ওই যে বলে না যে যখন আপনার ভাগ্যে কিছু একটা থাকবে, আল্লাহ আসলে আপনাকে হেল্প করবেন। তো প্রথমে আমি সিলেটে সিটটা বুকিং করি। তো এর মধ্যেই আমাদের পুরো দেশে কিন্তু একটা হামের আউটব্রেক হয়। আমার বাচ্চাটা যেহেতু ছোট ছিল, ওর তো আসলে 6 মাসের হামের যে বুস্টার ডোজটা সেটাও দেওয়া ছিল না। এরপরে আমি আরেকটা রিস্ক নিয়ে, মানে এটা আমি কাউকে বলি নাই, আমি জাস্ট এখন বলতেছি, দীপু আপু জানতেন এটাও। আমি আরেকটা রিস্ক নিয়ে, আমার কাছে মনে হলো যেদিন একটা মেইল আসছিল আমাদেরকে এবার, যে আপনাদের হলো সিট বাড়ানো হয়েছে, চাইলে কেউ বুকিং করতে পারেন। তখন আমার মনে হলো যে সিট তো বাড়ানোই হয়েছে, আমি ওয়াই নট যারা বুকিং করেনি এরকম কাউকে দিয়ে একটু ঢুকায় দেখি যে ঢাকাতে সিট আছে কিনা। তখন বললেন যে ঢাকাতে প্রায় 9 থেকে 10টা সেন্টারে এবার সিট ছিল। তো আমি আবারও সিলেটেরটা, আমার 10-12 হাজার টাকা যা কেটেছে কেটেছে, আমি সিলেটেরটা ক্যান্সেল করে আমি আমার বাচ্চাটার সেফটির জন্য আমি ঢাকাতে আবার বুকিং দিই। তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি আসলে প্রায়োরিটি দিয়েছি যে আমার বাচ্চার সেফটি আগে। মানে আমার লাইফ, আমার সংসার সবকিছু ম্যানেজ করে তারপর হচ্ছে আমার পড়াটা, আমার যে নিজের যে প্যাশন, যে না আমার এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমার ইমার্সিওলজি পার্ট 1 আমার এই বছরই শেষ করতে হবে। আমার কাছে মনে হলো যে আমার বাচ্চাটা যত 6 মাস পরে ওর খাওয়া শুরু হবে ইনশাল্লাহ, যেমন এখন ওর 7 মাস চলছে, ওর খাওয়া শুরু হলে আমি আরো বেশি ব্যস্ত হয়ে যাব। তো আমি বলবো যে আমি এফসিপিএস এর একটা সেশনে দেখেছিলাম যে মায়েরা বলতো, মানে বলতেন আর কি আপুরা, যে ব্রেস্ট ফিডিং টাইমে সবচেয়ে বেস্ট পড়ার জন্য। আপনার বাচ্চা যত বড় হবে আপনি তখন আর পড়তে পারবেন না। তো আমি ছোট বাচ্চার মাদেরকে বলবো যে আপনারা এই টাইমটাকে কাজে লাগান, আপনি হেল্প নেন। আমি বলবো না যে আমার মতো মানে দুঃসাহসিকতা করেন, যে উইদাউট এনি হেল্প এরকম করেন, কারণ এটা জাস্ট একটা মিরাকেল ছিল আল্লাহর তরফ থেকে, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমি আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আসলে কিছু করতে পারতাম না। বাট আপনাকে যে সাপোর্ট করবেন, আইদার আপনার হাজবেন্ড হোক, মা হোক, শাশুড়ি হোক, বা হেল্পিং হ্যান্ড হোক, আপনি কারো একজনের সাপোর্ট নেন, হেল্প নেন, বাট পড়াটা ছাড়েন না। দিন শেষে আপনি একজন ডক্টর, আপনার আইডেন্টিটি আপনাকে ক্রিয়েট করেই রাখতে হবে। এবং খুব রেসপেক্টেড একটা কোট আছে যে মেয়েদের সাথে দিন শেষে মেয়েদের শিক্ষাটাই থাকে আর আল্লাহ থাকে। হ্যাঁ, আপনি যত দায়িত্ব পালন করবেন সবকিছু একটা সময় চলে যাবে, কিন্তু আপনার মানে সৃষ্টিকর্তা এবং আপনার যে শিক্ষা, আপনার যে যোগ্যতাটা, এটা কখনো যাবে না। তো আপনি কখনো আপনার প্যাশনটাকে ছাড়বেন না। আপুরা ভাইয়ারা যারাই শুনছেন, মেয়ে হোক ছেলে হোক, আমি বলবো যে এটাকে আপনারা ধরে রাখবেন। আর প্রিপারেশনের যেটা, যে আমি তো আসলে ফিলিং শেয়ারও বলেছি, আমি তারপরও আবারও বলছি যে আমাদের শ্রদ্ধেয় দীপু আপু ছাড়া আমাদের এমআরসিওজি পার্ট 1 এর টিম বা পার্ট 2 বা পুরো এমআরসিওজি টিমটা আসলে অসম্পূর্ণ। এটা আমার সাথে প্রত্যেকটা মানুষ আই থিংক এগ্রি করবেন। সাথে আমাদের শ্রদ্ধেয় মৌমিতা আপু, মুনিরা আপু, নাজিয়া আপু এবং মিথিলা আপু, যাদেরকে আমি আসলে প্রথম দিকে একদম কোর মেন্টর হিসেবে পেয়েছি। আর এই বছর তো রিমি আপুকে পেয়েছি, তৌহিতা আপু, বা যারা এই ছোট ক্লাস নিয়েছেন, হয়তো বা আমি 1-2টা সেশন পেয়েছি। আমি সবাইকে মন থেকে ধন্যবাদ দিই, কারণ প্রত্যেকের কথা আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনে সেগুলোকে মেনে চলার চেষ্টা করেছি।
বিশেষ করে টেলিগ্রামে রিমি আপু তৌহিদ আপুকে আমি যখন যা মেনশন করে জিজ্ঞেস করেছি, কারণ যেহেতু আমার 2 বছর একটা গ্যাপ ছিল, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমার ল্যাকিংস ছিল। ওই টাইমে আমি যতটা আপডেটেড ছিলাম, যেহেতু গাইডলাইন্স চেঞ্জ হয়, তো আমার রিসেন্ট পাশ করা মানুষদেরকে মেনশন দিয়ে দিয়ে আস্ক করতে হতো যে আপু এইটা কি হবে, বা এই রিকলটা আমি এবার কি অ্যান্সার দিব। তো থ্যাঙ্কস টু দেম, বোথ অফ দেম, যে তারা খুব বিউটিফুলি আমাদেরকে অ্যান্সার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক। আর রেসপেক্টেড মেন্টর যাদের কথা বললাম, তারা এমন কোনো দিন নাই যে আমাকে এবং আমাদের মতো যারা পিছিয়ে পড়েছেন কোনো না কোনো পরিস্থিতির কারণে কখনো হাত ছাড়েননি। এই কারণে আমার মনে হয় বাংলাদেশে জেনেসিস এর উপরে আসলে মানে আল্লাহ রহমতে কোনো কোচিং নাই। আমি আরো অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারি যে আসলে বাকিরা প্রফেশনাল তো সব সময়, হ্যাঁ, যদি কেউ বলে যে হ্যাঁ জেনেসিস প্রফেশনাল, প্রফেশনাল না হলে তো তারা এত বেস্ট হতো না, তাই না? কিন্তু আপনার ডিপ ডিপ করে আপনার এটা বুঝতে হবে যে মেন্টর আপনাকে কি পরিমাণ মানে বুস্ট আপ করে যে না তুমি পারবা বা আপনি পারবেন। আমি যখনই ফল করেছি যে না আপু আমি কি পারবো, আমি কি শুধু রিকল পড়বো, লাস্ট যে ফিলিং শেয়ার যেটা ছিল, এবং পরীক্ষার আগে টিপস এন্ড ট্রিক্স যেটা ছিল, সেখানেও আমি বলতেছি লাইভে যে আপু আমি কি আসলে শুধু রিকলস পড়ে পারবো, যদিও শুধু রিকলস পড়ে তো আসলে হয় না, বাট রিকলস পড়ে কিন্তু অ্যাটলিস্ট 50-60% আপনি তুলতে পারবেন। তখনও আমাকে আপুরা বলেছে যে না তুমি পারবা, ইনশাল্লাহ তুমি পারবা। এই যে একটা কথা যে আপনি পারবেন, এটা যে আপনাকে কি পরিমাণ ভরসা দেয়। মাঝে মাঝে আসলে আপনার ফ্যামিলি মেম্বারও কিন্তু আপনার ডাক্তার হওয়ার জার্নিটা বা আপনার পরীক্ষার প্যাটার্নটা কিন্তু বুঝতে পারে না। ওই ক্ষেত্রে এই যে জেনেসিসের মেন্টররা যে আপনাকে কি পরিমাণ হেল্প করবে আপনি ইমাজিনও করতে পারেন না। আমার এই সেশন আজকে অনেকেই শুনবেন, আমি অনেক মায়েরা শুনবেন, অনেকে ডাক্তার ভাইয়া আপুরা শুনবেন। তবে সবাইকে রিকোয়েস্ট করব যে যারা এমআরসিওজি পার্ট 1 এর জার্নি শুরু করতে চান, যাদের লাইফে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, চোখ বন্ধ করে জেনেসিস এ ভর্তি হন। পার্ট 1 এর জন্য আমি বলবো অবশ্যই জেনেসিস বেস্ট। আমাদের দীপু আপু যে সুন্দর টিমটা তৈরি করেছেন, মানে এটার কোনো তুলনাই হয় না। এবং সবচেয়ে পজিটিভ একটা ব্যাপার হলো যে হ্যাঁ আপনি বলতে পারেন দেশ বিদেশে, আমি এক্সাম ব্যাচেও ছিলাম একটা অ্যাব্রোড কোচিং এর। তো দেশ বিদেশের অনেক কোচিং আমি দেখেছি, আমার এই জার্নিতেও দেখেছি, এবং আমি অনেকগুলো ফ্রি গ্রুপেও অ্যাড ছিলাম। সবাই থাকে আসলে এমআরসিও যে জার্নিতে, সবাই কিন্তু ফ্রি গ্রুপে থাকে। বাট সবচেয়ে পজিটিভ ব্যাপার হলো মানে আপডেট হওয়ার যে ব্যাপারটা, যে তারা আপডেটেড হতে চায়। আমরা যদি কোনো স্টুডেন্টরা যদি বলি যে আপু বা ভাইয়া আপনাদের এই ক্লাসটা মনে হয় এভাবে নিলে ভালো হয়, এই যে মতামতটা নেওয়া, এই মতামতটা যে রেসপেক্ট করা। অনেক কোচিং এ দেখা যায় না, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি কিচ্ছু বলতে পারবেন না, আপনার একদম মুখ বন্ধ করে আপনার টাকা উদ্ধার করে নিয়ে চলে যেতে হবে। টাকা উদ্ধারও তো করার কোনো ওয়ে নাই আসলে, মানে কোনো আপনার কোনো বেনিফিট হয় না আসলে। আর এখানে জেনেসিসে হচ্ছে আপনি ভর্তি হয়েছেন, আমরা আপনাকে যেভাবেই হোক আপনার সাথে আছি, যতদিন আপনি পাশ না করেন আমরা আছি। তো এই জিনিসটার জন্য অনেক শুক্রিয়া জেনেসিসকে। এবং সবশেষ হলো হোসেন ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকেও শুনছেন হোসেন ভাই, আমি জানি। আমি আমি সবসময় ফিলিং শেয়ারও বলেছি যে আমি ভুলে যাচ্ছি। আমি এবারও যে 4টা ক্লাস নতুন করে মানে বাই করেছিলাম এবং নিয়েছিলাম রিকোয়েস্ট করে, সবকিছু হোসেন ভাই আমাদেরকে সবসময় আপডেটেড রাখেন। এবং উনি অনেক কষ্ট করেন, আমাদের ক্যামেরার পিছনে থাকেন, আমাদের ক্লাসের সামনে আসেন না। আমরা ওনাকে কখনো, আমি তো কখনো দেখিই নাই ওনাকে, কিন্তু আমি ওনার জন্য অনেক দোয়া করেছি এবং করিও সব সময়, যে উনি আমাদের পুরো টিমটাকে ব্যাক এন্ড টিম হিসেবে অনেক হেল্প করেন। এর জন্য আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক, দোয়া করি। তো এটাই সবার কাছে আমার পরিবারের জন্য দোয়া চেয়ে শেষ করছি। যদি আর কিছু কারো জানার থাকে বলতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি বলেছেন, আপনি সবকিছু বলেছেন, আপনি এতদিন ধরে আসলে প্রিপারেশনটা নিয়েছেন, তারপরে আপনার বেবি, আপনার প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন সবকিছু ওভারকাম করে তারপরে বেবি ডেলিভারি, তারপরে মাত্র 3 মাস বয়সে আপনি ওকে নিয়ে পরীক্ষা দিয়েছেন। আসলে এটা একটা ইন্সপায়ারিং গল্প আমি বলবো। আর জেনেসিস তো আপনাকে হেল্প করেছে ঠিক আছে, কিন্তু আপনি যে সাহসটা নিয়ে পরীক্ষা বসেছেন এটা তো অনেক কিছু। অনেকে তো এই সাহসটাই হয়তো বা করবে না, যে আমার পাশে আসলে আমার মা নেই, আমার শাশুড়ি নেই, আমার একজন হেল্পিং হ্যান্ড নেই, এত ছোট একটা বেবিকে নিয়ে আমি একা পারবো। এইটাই তো অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি, কারণ ছোট আলহামদুলিল্লাহ। বেবি কে ম্যানেজ করা ইজ সো টাফ। জানি আমার বেবিটাও অনেক ছোট ছিল যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আমার মা অবশ্য ছিল আমার পাশে, এখনো আছে। আপু, তো সো আপনি ওই জায়গাটা থেকে আপনি একা একা সবকিছু করেছেন সামলিয়ে।
মানে আল্লাহর রহমতে আপনি এই সবকিছু পারও করে আলহামদুলিল্লাহ। গেছেন। তো দোয়া এটা তো করবেন আসলে আপু। অনেক ইন্সপায়ারিং একটা জিনিস। নিজের থেকে যদি কেউ নিজে মোটিভেটেড না হয়, আপনাকে হুম। পৃথিবীর সবকিছু সবাই যদি মোটিভেটও করে, তাহলে আপনি মোটিভেট হবেন না। আসলে আপনি এই মোটিভেশনটা সেলফ মোটিভেশন হতে হবে, আপনি নিজ থেকে আসতে হবে। এই যে যে আমার অনেককে শেষ অনেক কিছু করতে বলে, হবে ওইটাই আপু, হ্যাঁ যে আমার শেষ করতে হবে, আমার পড়াটা কন্টিনিউ করতে ওটা হবে। কমপ্লিট করতে হবে আপনাকে। আমরা একদম পরোটা গুলিয়ে খাওয়াই দিল, আপনাকে কমপ্লিট জি করে আপু। দিল, আপনি যদি সেলফ মোটিভেটেড না হয়ে, আপনি যদি নিজে প্রিপারেশন না নিয়ে, নিজে না গুছিয়ে পড়াটা পড়েন, তাহলে আসলে কি কিছুই আবার করা থাকে না। মানে সো আমি বলবো যে আপুরা যারা এতক্ষণ আমাদের সেশনটি শুনেছেন বা শুনবেন, তারা তো আপুর, আমিও অনেক সময় হয়তো বা কোনো সেশন মিস করি বা অনেক কাজে, কিন্তু আমি প্রত্যেকটা কথা আপু শুনতেছিলাম, আমি নিজেই ইন্সপায়ার হচ্ছিলাম আসলে অ্যাকচুয়ালি। থ্যাংক যে ইউ, আপু দোয়া এত করবেন। সুন্দর করে, হ্যাঁ, সবকিছু বলতেছিলাম যে এত একটা ছোট বেবিকে নিয়ে ওকে নিজে, মানে ওকে আপুর পড়াগুলো বলে বলে নিচে ওকে রিডিং ছিলাম ওর পার্টনার সাথে বানিয়ে পড়েছি, মানে করেছেন। ও আমার ট্যাবে, আমি ক্লাস শুনছি, মমিতা পুরো আমার কোলে বসা। আমি জাস্ট ইমাজিন করছি যেদিন রেজাল্ট দিয়েছে, আমি সবার ফার্স্টে মানে আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি ওকে ধরে কাঁদতেছিলাম যে আব্বু আমরা একসাথে মানে পেরেছি আলহামদুলিল্লাহ। So এটা আসলে অনেক বড় একটা জার্নি ছিল, and অনেক মানে সাহসের একটা ব্যাপার ছিল, মানে আমার শেষ করতে হবে, আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল আপু, বিশ্বাস করেন যে না আমার ওখান থেকে এফসিপিএস এর জার্নিটাও আটকে আছে। আমার অনেক লম্বা একটা জার্নি গিয়েছে জবের ক্ষেত্রে, যেটার কারণেই হোক না কেন, মানে পিছিয়ে গেছি আমি লাইফে একটু। তো আমার আমার মনে হয় না আসলে যে আমি আপু এটা পিছিয়ে কোনো গেছি, পিছানো না, আলহামদুলিল্লাহ। হয়তো বা হ্যাঁ আল্লাহ হ্যাঁ, তাআলা আপনাকে যেভাবে এইটাই চেয়েছেন এভাবেই হয়তো বা প্ল্যান দিয়েছেন। করেছেন, হ্যাঁ বা সেটাই এটা আলহামদুলিল্লাহ। কোনো পিছানো না, আমি বলবো যে কোনো পিছানো না। আপনি এমআরসিজি আমাদের অনেক কাপুরা আছেন যে এমআরসিজি পার্ট 1 এর পরে এফসিপিএস হয়েছে। সো জি আমি আপু, বলবো যে দোয়া এটা কোনো করবেন আপু পিছানো না, যে ইনশাআল্লাহ। এত বড় একটা মানে স্ট্রাগল করে আপনি এতটুকু এসেছেন, এটা অনেক ইন্সপায়ারিং আপু। আপনি একদম ধৈর্যহারা হবেন না। আর আমরা তো আপনাদের আচ্ছা, জন্যই আছি, আমরা জি আপু, সবাই আপনাদের জন্য আছি। এফসিপিএস থ্যাংক পার্ট ইউ 1 এর সো মাচ আপু। টিম তো ম্যাক্সিমাম টিমে কিন্তু জেনেসিস আউটলেটের টিমের জি অন্তর্ভুক্ত। জি আপু, হ্যাঁ আপু আমি অনেক রিকমেন্ড যেমন বক্সেও দীপু আছি। আপু, তারপরে মিশি আপু, মুনিরা আপু, মমিতা আপু, মিথিলা আপু, ওনারা ম্যাক্সিমামে হচ্ছে পার্ট 1 এর টিমের অংশ। তো আমি হ্যাঁ, বলবো না যে আপনি পিছিয়ে গেছেন, না এটা নিয়ে কোনো মন খারাপ হওয়ার কোনো কারণ নেই যে আমি পিছিয়ে গিয়েছে। আপনি যেহেতু আপনার বেসিকটা কিন্তু আপু পড়া হয়ে গিয়েছে, আমি বলবো যে যখন আমরা পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছি, তখন দেখা গিয়েছে বলতো যে এমএসসিজি পার্ট 1 এর কোশ্চেন সলভ করো, তখন আমরা ভয়ে আমরা সলভ করতাম না যে এত কঠিন ইন্টারন্যাশনাল ডিগ্রি পরীক্ষার আমরা কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো, এগুলো আমরা পারবো না আসলে। কিন্তু আল্লাহর রহমতে আপনি এই এই জায়গাটা আপনার শেষ। আমি বলবো যে আপনার এই পড়ার অংশটুকু শেষ। আপনার যে এফসিপিএস এর পার্ট 1 আপনি দিবেন, আপনি ইনশাল্লাহ আপনি তো ডিসেম্বরে হয়তো বা দিবেন, তখন আপনি দেখবেন জি যে আপু, আপনার 80% পড়া শেষ। কারণ ওইখানে অনেক এক্সট্রা এক্সট্রা কিছু জিনিস পড়তে হয়, আর এখন তো কোশ্চেনের প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে, তো জি আপনার আপু, অনেক বেশি প্রিপারেশন ইউনিভার্সিটিতে নিতে একটা হয়েছিল। ওভারল্যাপও হয়। জি আপু, হ্যাঁ, তো আমার আপনার গতবার কিন্তু জাস্ট একদম অ্যাসিস্ট্যান্ট, অল্প মার্কের জন্য হয়নি আপু এফসিপিএস টা, মানে প্রেগন্যান্সির আগে যেটা দিয়েছি, এত মন খারাপ ছিল। তা আল্লাহ সমস্যা নাই ভরসা আপু, আপু, আল্লাহ আমি তাআলা আমি হয়তো ডিজার্টেড ওকে করি না ঠিক আপু। করে রেখেছেন। আল্লাহ তাআলা জি আপু, আমাদের জন্য আসলে বেস্টটাই চিন্তা করেন, আমরা হয়তো বা বুঝি না যে আমরা বুঝি না। হতাশ হয়ে যাই যে আল্লাহ আমি তো চেষ্টা যখন করলাম আসলে হলো না। আমাদের জন্য যে জিনিসটা বেস্ট, আল্লাহ ওইটা ওই টাইমেই করেন আসলে। যে এটা এটা করেন, এটা হ্যাঁ ট্রাস্ট আসলে করেই রাখতে হবে, ধৈর্য করেই ধরে রাখতে হবে। জাস্ট আর আমরা একটা চেষ্টা করতে কথা পারি, আর কিছু না। যেটা ফিক্সড, এটা হচ্ছে আপনি বলেছেন যে আসলে আমাদের জন্য যেটা ফিক্সড, এটা ওই সময়ের ভিতরে আপনি ওটা ধরে ওই সময়ই হবে, আপনার ওই কাছেই আসবে। বিশ্বাসটাই রাখতে হবে আসলে। হ্যাঁ, আল্লাহ বিশ্বাস ভরসা আপু। রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, আর চেষ্টাটা করে যেতে হবে। জি তো আপু, আমি অনেক বলবো ধন্যবাদ আপু আপনার তো আপনাকে। এমসিকিউর পার্টটা হয়ে গিয়েছে, পড়া হয়ে গেছে, শুধু এমসিকিউর পার্টটা আপনি ভালো করে পড়বেন। আর আপনি ক্লিনিক্যালও হয়ে গেছে, শুধু যেই ভূমিকালও পড়েছেন। পার্ট গুলো একটু ডিফারেন্স ওইগুলো আপনি পড়বেন। আর আমি বলবো যে আমরা বায়োস্ট্যাটের যে অংশটা, আমরা অনেক বেশি, হুম, ম্যাথ তো অনেক বেশি, কিন্তু ম্যাথ তো এফসিপিএস এ লাগেই না। লাগেই তারপরে না, কিচ্ছু লাগে না। কিচ্ছু লাগে না, ইসিজি। এই অংশগুলো তো নেই এফসিপিএস এ। সো আপনি এক্সট্রা এক্সট্রা আরো বেশি পড়ে ফেলেছেন। আমি বলবো যে ইনশাল্লাহ আপনি
শুধু ধৈর্য ধরে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারেন বা যে আপু কোনো আচ্ছা, কিছু। রিকভারি ব্যাচেই আছি আপু, জেনেসিসে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপু হ্যাঁ, দোয়া করবেন। সমস্যা নাই। হ্যাঁ, আপনি এই কোর্সে আপনি আসলে পারবেন। আমি মনে করি কারণ ওইখানেও তো আপুরা বেস্ট, মানে আমিও ছিলাম আপু যে। রিকভারি ব্যাচটাও একদম খুবই ভালো। ফারিয়া আপুকে তো আমরা সবাই চিনি, আমাদের রেসপেক্টেড, আর আমাদের এমআরসিউজি টিমেরও তো অনেক মেন্টররাও আছেন আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো সমস্যা নেই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক ধন্যবাদ অনেক আপু, দোয়া। অনেক আপনার ধন্যবাদ। বেবির জন্য দোয়া। আপনার ছোট বেবিটাকে নিয়ে আপনি অনেক কষ্ট করেছেন আপু। আপনার জন্য তো আমাদের জেনেসিস আউটলেয়ার টিম তো আপনাদের পাশে আছেই। আপনি যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন। আর আপনি তো মেন্টরদের সাথে পার্সোনালিও কানেক্টেড আছেন, সো কোনো আপনি আমি বলবো যে কোনো কিছু হয় এফসিপিএস এর পার্ট ওয়ান এর জন্য যে আপু এটা কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে হেল্প করার দোয়া জন্য করবেন। জেনেসিসকে ইনশাল্লাহ অসংখ্য ইনশাল্লাহ তো ধন্যবাদ অনেক। এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। আচ্ছা আবার আপু। ধন্যবাদ আপু। দোয়া করবেন আচ্ছা। সবাই। আসসালামু আলাইকুম। হুম। সবাইকে আমি এটাই বলবো যে আপু, এতক্ষণ আপু গল্পটা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন এত সুন্দর করে। আপু প্রত্যেকটা ডিটেলসে বলেছেন যে আপু এতদিন ধরে প্রিপারেশন নিয়েছেন, আপুর প্রেগনেন্সি কমপ্লিকেটেড সবকিছু মিলিয়ে এত ছোট একটা বেবি নিয়ে উইদাউট এনি সাপোর্ট আপু প্রিপারেশনটা নিয়েছেন। আসলে আমি বলবো যে আপনারা যারা ভাবছেন যে পরীক্ষা দিবেন, আগে নিজে থেকে নিজেকে মোটিভেট করবেন যে আসলে আমি পরীক্ষাটা দিব, আমি পরীক্ষাটা দিয়ে আমি পারবো, আমি পাশ করতে পারবো। তো আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসতে হবে। আসলে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি পারবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে, আমাদের জেনেসিস আউটলেয়ার টিমের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমাদের অনেক মেন্টর আছেন, একজন মেন্টর একজন সাবজেক্টের জন্য আছেন। সো আমি বলবো যে আপুও বলেছেন যে জেনেসিস আউটলেয়ার টিমের মধ্যে আসলে আমি জানি না কোথাও এমন একটা এনরিচ টিম আছে কিনা। কোথাও এত সুন্দর করে পড়ানো হয়, গুছিয়ে দেওয়া হয়। আপু পড়াটা গুছানো থাকার কারণে কিন্তু আপু পেরেছেন। তো আমি বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সৃজিত পার্টনারের মধ্যে পরীক্ষাটা দিবেন, একটা কঠিন একটা পরীক্ষা দিবেন, তারা অবশ্যই আপনারা একটা ফুল প্রিপারেশন নেবেন। কারণ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে। যে এখন আগের মতো কিন্তু গদবাগা আসতেছে না। সো আমি বলবো আপনারা প্রিপারেশন নিতে হলে একটা লং ব্যাচে ভর্তি হয়ে যাবেন, একটা ফুল প্রিপারেশন নিবেন। হ্যাঁ, সবকিছু সামলিয়ে অবশ্য আমাদের করতে হবে। আমরা তো এখন আর স্টুডেন্ট নেই যে আমরা আসলে শুধু পড়াশোনা করব আর ঘুমাবো বা উম, বাসায় থাকবো, এরকম আসলে আমাদের কেউ এখন এরকম স্টেট নেই যে আমরা স্টুডেন্ট, অনলি স্টুডেন্ট হিসেবে আমরা আসলে এই পর্যায়ে নেই। আমাদের ফ্যামিলি আছে, আমাদের পার্সোনাল লাইফ আছে, আমাদের চাকরি আছে, বা কেউ কেউ কোনো কোনো আপু ট্রেনিং আছে, কোনো আপু চেম্বার আছে, ওটি আছে। সবকিছু মিলিয়ে আসলে আপনাকে ব্যালেন্স করে করতে হবে। আমি বলি দিনে যদি আপনি 2 থেকে 3 ঘন্টাও পড়েন, ডেইলি যদি 2 থেকে 3 ঘন্টা করেও পড়েন, প্রিপারেশনটা নিয়ে রাখেন, আমি বলবো মোর দেন এনাফ। আর পরবর্তীতে আপনারা সব যদি ক্লাসগুলো করে গুছিয়ে রাখেন, তারপরে শুধু রিকোয়েস্ট করবেন আর হচ্ছে রিভাইজ করবেন। তো বারবার পড়াটা রিভাইজ করলে কি হয়, আপনার পড়াটা কিন্তু অনেকাংশে শেষ হয়ে যায়। তো আমি বলবো আপনি আজ একটা লং ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আর যেই আপুরা প্রিপারেশন নিয়ে ফেলেছেন তাদের জন্য আমার দুটো ব্যাচ আছে, একটা হচ্ছে ক্রাশ ব্যাচ আর একটা হচ্ছে এক্সাম ব্যাচ। তো ক্রাশ ব্যাচ কাদের জন্য? ক্রাশ ব্যাচে কারা ভর্তি হবেন? আমি বলবো যে যেই আপুরা প্রিপারেশন নিয়েছেন, পড়াটা হয়ে গিয়েছে, কিন্তু আপু দা মার খানেন না, আপু আমার পড়াটা একটু ঘাটতি আছে, আমি একটু আরো ভালোভাবে পড়তে চাই, আর আপনাদের টাচে থাকতে চাই, আমার অনেক হেক্টিক ডিউটি ফ্যামিলি সবকিছু মিলিয়ে আসলে আমি পাচ্ছি না, আমি একটু পড়াটা যদি টাচে থাকি তাহলে আমার পড়ার প্রিপারেশনটা আরো ভালো। ওই সকল আপুদেরকে বলবো যে আপনারা ক্লাস ব্যাচে অ্যাডমিট হবেন। আর সেকেন্ডলি এক্সাম ব্যাচ, ওই এক্সাম ব্যাচে কারা বলতে পারেন যে আপু আমার প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে, কোনো কারণে আমি সিটটা বুক করতে পারি না, মিস হয়ে গিয়েছে। ওই উম, আপুদের ক্ষেত্রে বলবো যে যারা প্রিপারেশন নিয়ে গেছেন ওকে ফাইন, আপনারা শুধু এক্সাম ব্যাচে অ্যাডমিট হয়ে যাবেন, আমাদের সাথে থাকবেন। আর এনি কোয়েশ্চেন এনি কোয়ারি আপনারা দীপু আপু আমাকে, মমিতা আপুকে আপনারা নক করতে পারেন। আপুদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আপনারাও আমাদের সব ভাইয়া সব আপুদের জন্য দোয়া করবেন। আমাদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, নিজেদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। সো আপুদের কি আসসালামু আলাইকুম।